ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি প্রীতিশপাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দীর্ঘ 6 বছর প্রতীক্ষার পর আগামী 9 সেপ্টেম্বর 28টি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন মনোনয়নপত্র জমা দিয়ে ইশতেহার সহ প্রচারণায় নামলেও পিছিয়ে আছে ছাত্রদল, কারণ এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা দিতে পারেনি তারা। অবশ্য নেতাকর্মীরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দিলেই কেবল প্যানেলের চূড়ান্ত ঘোষণা জানা যাবে। এর মধ্যে আবার একটি হল সংসদে মব সৃষ্টি করে নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি তুলেছে ছাত্রদল। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, অন্যান্য সংগঠনের শিক্ষার্থীদের মতো যদি ছাত্রদল স্বাধীনভাবে তাদের নিজেদের ক্যাম্পাসে প্যানেল ঘোষণা দিতে না পারে, যদি ঘোষণা লন্ডন থেকেই আসে, তাহলে জিতলে ডাকসু চালাবে কে? এদিকে আবার আলাদা প্যানেল থেকে ডাকসুতে প্রার্থী হওয়ায় সাবেক সমন্বয়ক এনসিপি নেতা মাহিন সরকারকে বহিষ্কার করায় এ নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকার পরও যেখানে এনসিপি থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, সেখানে মাহিনের বেলায় কেন সরাসরি বহিষ্কার আদেশ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। তাজনুভা জাবিন, আপনাকে দিয়ে শুরু করি। এনসিপি নিয়ে আসলে নানান আলোচনা, নানান সমালোচনা হচ্ছে, সেটি খুবই স্বাভাবিক, এবং এই যে এনসিপিকে ঘিরে নানা আলোচনা সমালোচনা, সেটির আরও একটি নতুন সুযোগ আসলে সৃষ্টি হলো এই ডাকসু নির্বাচনকে ঘিরে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে আপনাদের এক সমর্থন আছে এবং সেই প্যানেলে আপনাদের একজন নেতা মাহিন সরকার, তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। এরপর তাকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি নিজে থেকে আসলে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন। সেটি কেন? তিনি আবার একটি পাল্টা স্ট্যাটাসও দিয়েছেন। সেই স্ট্যাটাস নিয়েও তোলপাড় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নানান কারণে আপনারা অন্তত তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে থাকেন। ওনার বেলায় এবার ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কেন আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকলো না? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আছেন, দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পরে এই ক্যাম্পাসে নির্বাচনগুলো হচ্ছে এবং গত কয়েকদিন ধরে যে ধরনের একটা আমেজ সৃষ্টি হয়েছে এই নির্বাচনগুলোকে ঘিরে, আমি যদিও কখনো ছাত্র রাজনীতি করি নাই, তারপরও সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখতে এবং পেপারে পড়তে খুবই ভালো লাগছিল যে অনেক দিন পরে বেশ একঝাঁক নতুন রাজনীতিবিদ আমরা পেতে যাচ্ছি, যারা পরবর্তীতে আশা করি যে জাতীয় রাজনীতিতে আসবে। মাহিনের ব্যাপারটা, মাহিন গণ অভ্যুত্থানের অন্যতম একটা ফেস। সে গণ অভ্যুত্থানের একদম সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছিল, কিন্তু এনসিপির ম্যাক্সিমাম নেতারাই হচ্ছে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং গণ অভ্যুত্থানে তারা ছাত্রনেতা হিসেবেই কিন্তু নির্দলীয় ব্যানারে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতৃত্ব দিয়েছেন। মাহিন সাথে যে আলোচনা করা হয়নি বা একদম যে কোনো ধরনের আলোচনা ছাড়া, কারণ তারা এনসিপি হয়েছে নতুন, কিন্তু তাদের এই ছাত্রনেতাদের বা তাদের সাথে তাদের সম্পর্ক কিন্তু অনেক দীর্ঘদিনের এবং তারা এই সব কয়জন ছেলে মেয়ে কিন্তু ম্যাক্সিমামই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, কোটা আন্দোলনে অংশ নিয়েছে, মোদি বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, বিভিন্ন। তাদের কিন্তু একটা ছাত্র অবস্থায় হলো তাদের রাজনৈতিক একটা যাত্রা আছে। সো তাদের মধ্যে কিন্তু এক ধরনের বোঝাপড়া আছে এবং মাহিনের দুঃখ পাওয়াটা বা তার ক্ষোভ প্রকাশ করাটাকে আমি আসলে স্বাভাবিকই মনে করি, কারণ এনসিপিতে সে ছিল একটা পদে এবং যেহেতু এনসিপি ছাত্র রাজনীতিতে আসলে আমরা যেহেতু এখন একটা রাজনৈতিক দল হয়ে গেছে, এটাতে ইনভলভমেন্ট হওয়াটা কিন্তু আমরা ওভাবে সমর্থন করি না দলগতভাবেই। অন্য সব রাজনৈতিক দল করতে পারলে আপনারা কেন সমর্থন করছেন? সমর্থন না, মানে ইনভলভ হওয়াটা সরাসরি, হ্যাঁ, সমর্থন না। কারণ এই ক্যাম্পাসে বলার সুযোগ দিয়েছিলেন না, তার সাথে কিন্তু আমাদের নেতৃত্ব পর্যায়ে সবারই আসলে এক ধরনের আলোচনা হয়েছে। এটা তিনি আবার তার স্ট্যাটাসে খুব স্পষ্ট করে লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে যাদের অভ্যুত্থানের ব্যানারে, তাদের মধ্যে তিনি একজন, এবং অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল।
এটা তার ক্ষোভ থেকে হয়তো সে বলতে পারে, কিন্তু আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে তার সাথে কোনো ধরনের বোঝাপড়া ছাড়া বা আলোচনা ছাড়া, কথাবার্তা ছাড়া কিন্তু হুট করে এটা দেওয়া হয় নাই। তবে এটাও আমরা বলতে চাই, মাহিন তার নিজের জন্য, তার নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য যেটা ভালো মনে করেছে সেটা করেছে, এবং তার জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। এবং শুধু তার জন্য না, এই ক্যাম্পাসের এই নির্বাচনগুলোর মাধ্যমে যারা উঠে আসবে, সেটা যে দলেরই হোক, যে ব্যানারই হোক, আমরা খুবই আশাবাদী যে এই যে এখন থেকে যে একটা রাজনীতিতে নতুন মুখ আসার যে একটা পথ সৃষ্টি হচ্ছে, সেটা অব্যাহত থাকবে। এখন এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যু এগুলো আসতেই থাকবে, কিন্তু আলটিমেটলি তারা জাতীয় রাজনীতিতে বা দেশের জন্য কতটুকু ভূমিকা রাখছে বা কি করছে সেটা আমার কাছে। কিন্তু এই ধরনের ইস্যুগুলো বারবার সামনে আসাতে তাসনিভা, আপনি কি মনে করেন না যে আসলে এনসিপির ইমেজেও এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে? এটা আসলে পার্সপেক্টিভের বিবেচনায় যদি আপনি অন্য ধরনের একটা পার্সপেক্টিভ বলেন, কেউ কেউ এটা মনে করে থাকতে পারে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সেক্টর থেকে মানে লোকজন এসে যখন একটা রাজনৈতিক দল করে, তখন তাদের মধ্যে এক ধরনের সমন্বয়, বোঝাপড়া বা একটা টিম হয়ে উঠতেও কিন্তু একটা সময় লাগে। সো এই সময়টাতে এই যেগুলো হচ্ছে, এটা কিন্তু আমার কাছে এটাকে স্বাভাবিক মনে হয়, কারণ এক একজন এক একটা মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে, তার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, সেটা হয়তো দলের সাথে মিলবে না, আবার দলের একটা নিজস্ব সাংগঠনিক চিন্তা ভাবনা আছে, সেটা হয়তো কোনো ব্যক্তি রাজনীতিবিদের সাথে মিলবে না। সমন্বয়ের জায়গাটা তো আসলে এতদিনে তৈরি হবার প্রয়োজন ছিল কিনা, এটিও তাজ রহমান আপনার কাছে আসি। এই যে আসলে ডাকসু নির্বাচন এবং একটা দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে এই নির্বাচন আমাদের দেখতে হচ্ছে, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, সবকিছু নিয়ে আসলে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে কি বলবো, এটাকে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকমের বক্তব্য সৃষ্টি হচ্ছে, সমালোচনা সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে ছাত্রদের উপরে নির্ভর করে তো আসলে আমরা এই 24-এর গণঅভ্যুত্থান দেখলাম, সেই ছাত্রদের নিয়ে আসলে যখন সবচাইতে বড় বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত যেই নির্বাচন, সেই নির্বাচনে এত সমালোচনা, সেটিকে আমরা কিভাবে দেখব? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সমালোচক দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। আপনি নিজেই বললেন একসময় এই ডাকসুকে বলা হতো বাংলাদেশের দ্বিতীয় সংসদ, এখন আসলে সেই সংসদ আছে কিনা, জাতি বিভক্ত, রাজনৈতিক দল বিভক্ত, দেশ বিভক্ত, রাজনৈতিক অবস্থা বিভক্ত। সেই জায়গার উপরে একটা নির্বাচন 28 বছর পরে 2019-এ হয়েছিল লাস্ট, দেন এখন 6 বছর পরে এখন আবার নির্বাচন হচ্ছে। দেশের এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন ডাকসু নির্বাচনটা আরও কয়েকটা দিন, কয়েকটা মাস অপেক্ষা করা উচিত ছিল না? যেহেতু টালমাটাল অবস্থা, দেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচন, ঐক্যমত সব কিছু একটু স্ক্যাটার্ড পজিশনে আছে, সেই বিষয়ে মনে করি এখন যখন শুরু হয়ে যাবে এই ইউনিভার্সিটির ইলেকশন নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে আরও কি হানাহানি হতে পারে, একটা সংশয়, মানুষের মনে একটা মনে হয় যদি কিছু হয় এখানে, আবার যদি ছাত্রদের মধ্যে মারামারি হয়, ইউনিভার্সিটিতে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হয়, সেটা একটা শঙ্কা থাকে। ছাত্র রাজনীতিটা যদি আমাদের ছাত্র সংসদটা শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক হতো, তাহলে এটা খুব ভালো দিক হতো। এটা হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি একটা জায়গা। যখনই রাজনৈতিক দলের লেজুর ভিত্তি ছাত্র সংসদরা ছাত্র রাজনীতিতে চলে আসে, তখনই হাহানি, মারামারি এগুলোতেই হয়। আবার রাজনৈতিক দলের যে নেতারা ডাকসুতে নির্বাচন করছেন, তাদের নিজেদের মধ্যে আসলে এখন অন্তর্দলীয় কোন্দল আমরা দেখতে পাচ্ছি। এনসিপির একটি বড় উদাহরণ আছে আমাদের সামনে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু একই অবস্থান দেখছি আমরা। রাজনৈতিক দলগুলা ছাত্রদের মধ্যে থেকে আপনার প্রতিযোগিতা থাকবেই, এটা সাধারণ, এটা প্রতিযোগিতার বাইরে যাওয়ার সুযোগ নাই। সেই প্রতিযোগিতা থেকে কিন্তু এক সময় একটু মতবিরোধ হবেই, এটাই নিয়ম গণতন্ত্রের, এবং পদবির জন্য এটাই নিয়ম, এটাই হবে। সেটা যেন সুষ্ঠুভাবে হয়, সেটা যেন এমন একটা জায়গায় না যাওয়া হয়, আবার যেন আপনাকে প্রথম শুরুতে বললাম, এটা মারামারিতে যেন না হয়। আপনার আমাকে পছন্দ না হতে পারে, আমার আপনাকে পছন্দ না হতে পারে, কিন্তু সেই জায়গাটাতে আপনার স্পেস থাকতে হবে, মতবিরোধের স্পেস থাকতে হবে, সম্মান দিতে হবে আপনার পোস্টকে, আপনি আমাকে দিতে হবে। সেই জায়গাটা এখন সেই অবস্থানে আছি কি না, নাই। দেশের যে অবস্থায় আমরা আছি, আপনাকে রাজনৈতিক দল একে অন্যের প্রতি কিছু সম্মানের জায়গাটা বিন্দুমাত্র এই মুহূর্তে আমরা স্ট্যান্ড করছি না। এই জায়গাটা এখন কিন্তু খুব শেকি আছে। সেই শেকির জায়গায় যদি রাজনৈতিক দলগুলা আবার এখানে ক্যান্ডিডেট নিয়ে, কে বিপি হবে, কে জিএস হবে, কে জিএস হবে, সেটা নিয়েও যদি আবার একটু খারাপের দিকে যায়, তাহলে সেটা একটা সন্দিহান, সংশয় আমাদের মধ্যে তো আছেই, থাকতেই পারে। এবং রাজনৈতিক দল, নতুন দল, যেটা আমার বোন বসে আছে, উনি বলল যে এটা তাদের একজনকে দিবে না, আবার দেওয়া হচ্ছে, এটা তাদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত। বা আমরা মনে করি
এই নির্বাচনটা ডাকসুরটা যেন আগামী নির্বাচনের জন্য আর একটি কাল না হয় যেন দাঁড়ায়, এটা মাথায় রাখতে হবে। সেই সম্ভাবনা আছে বলে কি মনে করেন? রাজনীতিতে সবসময় আপনাকে মনে রাখতে হবে সবকিছু হাতে রাখতে, টেবিলে সব অপশন রেডি থাকতে হয়। এটাই হলো পলিটিক্স, এটাই হলো রাষ্ট্রনীতি। এবং এই ডাকসু নির্বাচনে অতীতে আসলে যারা লড়াই করেছেন তাদেরকে কিন্তু আমরা পরবর্তীতে এসে বাংলাদেশের রাজনীতিতে একটা অনেক বড় ভূমিকাও রাখতে দেখি। কেন না, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় বড় ডাকসুর বিপিরা আছেন, জিএসরা আছেন, রাজনীতিতে ছিল। এটা আমাদের এই সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে হয়, কিন্তু কই অক্সফোর্ড ইউনিয়নে যারা রাজনীতি করে, আজকে একটু পড়ছিলাম যে 27 জন প্রাইম মিনিস্টার ব্রিটেনের অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আসছে, ছাত্র রাজনীতি করে নাই। ক্যামব্রিজের 107 জন না একজন 27 জন দেখলাম নোবেল লরিয়েট হয়েছে, এরা তো ছাত্র রাজনীতি করতে হয় নাই। আমি এক সময় মনে করতাম, আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি, আমি মনে করি ছাত্র রাজনীতির দলীয় রাজনীতির লেজের ভিত্তির বাইরে যদি হয় সেখান থেকে কিছু ভালো আশা করা যায়। যখনই আপনি ওই দলীয় রাজনীতির সাথে চলে যাবেন তখন আপনার ইউনিভার্সিটির জন্য, দেশের জন্য পজিটিভ যেটা চিন্তা করার ইচ্ছা সেটাও করতে পারবেন না, কারণ আপনি দলীয় ভিত্তির বাইরে যাওয়ার সুযোগ নেই। দল থেকে বেরিয়ে এসে ছাত্র রাজনীতি করার কথা আপনি বলছেন, সেই জায়গাটাতেই আমরা বারবার ঘুরপাক খাচ্ছি কিনা। রুমিন ফারহানা, ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা অনেকে অভিযোগ করছেন অন্য দলের প্যানেল ঘোষণা করছেন সেই দলের ছেলেমেয়েরা নিজেরাই শুধু ছাত্র দলের প্যানেল ঘোষণা করবেন তারেক রহমান লন্ডনে বসে, অথচ ইলেকশন করতে হচ্ছে, ক্যাম্পাসে ইলেকশন করছেনও শিক্ষার্থীরা নিজেরাই। এতটুকু স্বাধীনতা যদি দেয়া না হয় তাহলে যদি আপনারা যেতেন, ডাকসু চালাবে কে? দেশনায়ক তিনি নিজেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কি ডাকসু নির্বাচনের জন্য বা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের জন্য উপযোগী? এক। দুই হচ্ছে, বাংলাদেশ কি এই নির্বাচনটি এই মুহূর্তে চাইছে, নাকি তারা অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের জন্য? তিন হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে যদি একটি অস্থিতিশীল পরিবেশ ক্যাম্পাসগুলোতে তৈরি হয় সেইটার একটা অবধারিত এফেক্ট কি ন্যাশনাল ইলেকশনে গিয়ে পড়বে না? চার হচ্ছে, আমরা কি এটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখতে চাইছি? মানে একটা টেস্ট কেসের মতন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা নির্বাচন হোক, দেখা যাক সেই নির্বাচনে কতটুকু সহিংসতা হয়, কিংবা সেই নির্বাচনে আদৌ কোনো সহিংসতা হয় কিনা, সেটা নিয়ে কোনো রক্তপাত হয় কিনা, সেই ব্যাপারে সরকার কতটুকু সচেতন থাকবে, সরকার তড়িৎ ব্যবস্থা নিতে পারবে কিনা, সেটা হিসাব করে আবার জাতীয় নির্বাচন ভাবছি কিনা, যে ঠিক আছে এইটা টেস্ট কেস, পরে আমাদের ফাইনাল খেলা হচ্ছে জাতীয় নির্বাচন। এই প্রশ্নগুলো একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মাথায় আসছে। এবং আপনি দেখুন, এই যে বাংলাদেশের 53 বছরের ইতিহাস, এই ইতিহাসে জাতীয় রাজনীতিতে আমরা অনেক ডাকসুর ভিপিজিএসকে আমরা বড় বড় নেতা হিসেবে আমরা পেয়েছি। এবং 2019 সালে যে লাস্ট নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি থেকেই কিন্তু গণ অধিকার পরিষদের জন্ম। এবং একেবারে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে নুরুল হক নূর, যাকে আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে তিনি নেতা হয়ে উঠেছেন। এবং শুধু ডাকসু নির্বাচন না, তারপরে তার উপর নানান নিবর্তনমূলক আচরণ, সরকারের মারধর, সব কিছু মিলেই কিন্তু তিনি আজকে যে অবস্থানে এসছেন সেটার একটা ভূমিকা আছে। আমাদের এই যে নির্বাচনটি হতে যাচ্ছে সামনে, সেইটির দিকে যদি আমরা লুক ফরওয়ার্ড করি, হয়তোবা ভবিষ্যতে আমরা সেরকম আরও কিছু নেতৃত্ব, আরও কিছু নতুন মুখ, আরও কিছু তরুণ মুখ আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আপনি যে প্রশ্নটি করছিলেন সেটার সঙ্গে আমি যুক্ত করি, আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে নতুন ধরনের রাজনীতি। এখন নতুন ধরনের রাজনীতি উনি বলছেন, কিন্তু এই কথাগুলো দল কতটুকু অ্যাবজর্ভ করতে পারছে, দল কতটুকু ধারণ করতে পারছে, এই প্রশ্নটাও তো চলে আসে। এবং নতুন সংস্কৃতি রাজনীতিতে কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন, প্যানেল ঘোষিত হচ্ছে উচ্চ পর্যায় থেকে, মেবি হয়তো অন্যান্য নীতি নির্ধারণী মহল যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই হয়তো ডাকসুর প্যানেল দেওয়া হবে। সেখানেই আসলে অভিযোগটা যে অন্য কেউ তো সেভাবে করছে না, শুধুমাত্র ছাত্র দলের প্যানেলটাই কেন আসলে লন্ডনে বসে নির্ধারণ করা হবে? এটার একটা কারণ এটা হতে পারে যে এত বড় একটি দল এবং এত ক্যান্ডিডেট, এবং আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে তন্নি একটা বিষয় খুব ইন্টারেস্টিং। ধরুন 5ই অগস্ট 2024-এর আগে আপনি যার সঙ্গেই কথা বলবেন সে আওয়ামী লীগের সমর্থক, আর 5ই অগস্ট 2024-এর পরে আপনি যার সঙ্গে কথা বলবেন সেই বিএনপি।
মানে আমি সকাল থেকে কোর্টে বিকাল পর্যন্ত আশেপাশে যার সঙ্গে দেখা হয় সেই কানে কানে এসে বলার চেষ্টা করে যে গত 15 বছরে সে আসলে কতটা অত্যাচারিত হয়েছে, এবং সে যে ভিতরে ভিতরে মনে প্রাণে বিএনপিকেই ধারণ এবং লালন করে, এটা সে বলবার জন্যে বোঝাবার জন্যে ব্যাকুল হয়ে থাকে। একদম মানে আপামর সাধারণ মানুষের মধ্যে এই টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি। সো এত বড় একটা দল, যেই দলটিকে ঘিরে অনেকেই মনে করছে হয়তো নেক্সট ইলেকশনে এই দলটি ক্ষমতায় যাবে, সো তাদের অনেকেই হয়তো প্রার্থী হওয়ার জন্য আগ্রহী হবে। সো সেখানেও একটা কন্ট্রোল যাতে করা যায়, সো দলের পক্ষ থেকে হয়তোবা চিন্তা ভাবনা করে নীতি নির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে প্যানেল ঘোষণা করার চিন্তা ভাবনা আছে। এর বাইরে আমি আসলে আর কোনো কারণ দেখি না। তাজনুভা যাবেন, এই যে আসলে বিএনপি মনে করছে তারা আসলে অনেক জনপ্রিয় একটি দল এবং তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ রাখার যে প্রয়োজনীয়তা, সেখান থেকে তারা এই ছাত্রদের যে রাজনীতি সেটিতেও তারা আসলে হস্তক্ষেপ করছেন। এনসিপির ইমেজের দিকে যদি একটু তাকাই, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে যে এনসিপির ইমেজ আসলে তরতর করে নামছে। গত 2 মাসে এনসিপি প্রায় 25 নেতাকর্মী পদত্যাগ করেছেন। এমনকি দলে খোদ নাহিদ ইসলামের নিয়ন্ত্রণ আছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। এনসিপি তো আসলে পুরনো বন্দোবস্ত বিলুপ্তে নতুন রাজনীতি চেয়েছিল বাংলাদেশে, সেই পুরনো আদলে আবার আপনাদের নেতাকর্মীদেরকেও আমরা শোডাউন করতে দেখছি, মহড়া করতে দেখছি, তদবির দেন দরবার সবই করতে দেখছি। তাহলে আসলে আপনাদের পরিবর্তনটা কোথায়? আমি একটু এই প্রশ্ন উত্তরটা নিব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 প্রাথমিক রাজকাহনে। তাজনুভা, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই যে আসলে ডাকসু নির্বাচন, সেখানে নানান রকমের আলোচনা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়েও এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, এবং এনসিপির যে ইমেজ সেটি আসলে এই ডাকসু নির্বাচনে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেও আসলে নামছে কিনা সেই প্রশ্ন যেমন উঠেছে, তেমনি দলে আদৌ নাহিদ ইসলামের নিয়ন্ত্রণ কতটা আছে সেটি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ধন্যবাদ আপনাকে আবারও। লেভেল প্লেইং ফিল্ডটা আসলে যখনই আসে যে জাতীয় নির্বাচনে কোনো আবার এটার প্রভাব পড়বে কিনা, মানে ব্যাপারটা এমন যে গত 1 বছরে জাতীয় নির্বাচনকে ফুলের টোকাও দেওয়া যাবে না, মানে এটা যাতে আগে নিশ্চিত থাকে, ব্যাপারটা এরকম। কিন্তু নির্বাচনের সময়ই হবে। এই যে ক্যাম্পাসে যে একটা স্বচ্ছ বা পরিষ্কার গণতান্ত্রিক একটা ধারা শুরু হলো ছাত্র রাজনীতির, এটাকে আমরা সাধুবাদ জানাই। এখন যেইভাবেই যার ব্যানারে নির্বাচন করুক, যে প্যানেলে নির্বাচন করুক, আমাদের কথা হচ্ছে যে একঝাঁক নতুন আসবে, যে আমরা বাংলাদেশে যে দীর্ঘদিন একটা পরিবার থেকেই যে আসলে পরিবারতন্ত্রই যে চলতো, ওটা থেকে আস্তে আস্তে বাংলাদেশ বের হয়ে আসবে। নির্বাচনকে এক ধরনের টেস্ট কেস মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের জন্য? যে কোনো ধরনের, মানে অন্তর্বর্তী সরকারটা যেভাবে যে গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে এবং গত 1 বছরে আইন শৃঙ্খলার অবস্থা যা অবনতি, মানে যে এরকম কন্ট্রোল নাই এই অন্তর্বর্তী সরকারের বা জনগণকে খুশি করতে পারে নাই, সেদিক থেকে তারা এই নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেটা অবশ্যই একটা দেখার বিষয় হবে। এবার আসি আপনার আর বাকি প্রশ্নগুলোতে। আপনি বিরতির আগে বলছিলেন যে এনসিপির ইমেজ কমছে, যদিও এটা নিয়ে আমি এখন আগবাড়ায় কোনো তর্ক করব না, যদিও একটা রিসেন্ট জরিপে দেখা গেছে যে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এনসিপির জনপ্রিয়তা বেড়েছে পার্সেন্টেজে। এখন আসি যে দলে কার কর্তৃত্ব কতটুকু আছে, কি আছে, এগুলো তো আসলে এই ধরনের আলোচনা বা এই ধরনের কথাবার্তা কিন্তু চলতে থাকবে, যে ওরা সবাই সমবয়সী, ওর কথা শুনে না, রাজনীতি বুঝে না, এখনো অ্যাক্টিভিজম করছে, এখনো পুরনো, মানে একটা সেই সার্জিসের। একটু আমি শেষ করি, একটু ফলো তো আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভালো নয়। বিশ্লেষকরাও বলছেন যে এনসিপি ব্যাপক ধস নেমেছে জনপ্রিয়তায়। নির্বাচনে আমি ব্র্যাক গভর্নেন্স এবং ভয়েস রিফর্ম যে জরিপটা করেছে 6000 জনের উপর, প্রত্যেকে ফোনে, দ্যাট স্টাডি রিপোর্ট ওয়াজ হাইলি ইলাভেটেড, মানে ওটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ওখানে গত কয়েক মাসে এনসিপির জনপ্রিয়তা কিন্তু বেড়েছে। এটা বিভিন্ন রাজনৈতিক ফোরামে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কমেছে। আমি আপনার প্রশ্নটাতে আসি যে এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি চলছে, কার উপর, আমাদের এনসিপিকে নিয়ে আপনার যতগুলো সমালোচনা আছে, এগুলো কিন্তু আপনি যদি একটা মোটা দাগে দেখেন, এগুলোর কিন্তু কোনো বেস নাই। এমন না যে এই ধরনের আলোচনা সমালোচনা, আপনি আমাকে একটু শেষ করতে দেন, আপনি আমাকে একটু শেষ করতে দেন। আপনার যেটা বললেন না যে নাহিদের কোনো কি বললেন, নিয়ন্ত্রণ নাই, হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু আপনার
সব সময় বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে চলবে। বিএনপিতে আমরা শুনি যে মির্জা ফখরুল সাহেবের একটা পক্ষ, সালাউদ্দিন সাহেবের আরেকটা পক্ষ, এরকম কিন্তু অনেক কথা শোনা যায়। সো এগুলোর কোনো আসলে বেস নেই, এগুলো চলতে থাকবে। এবার আসি আপনার সেই বাণিজ্য, তদবির, চাঁদাবাজি, এই ঘটনাগুলো, বা এর আগে আপনি বিরতির আগে বললেন 25 জন পদত্যাগ করেছে, এই ঘটনাগুলো কি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে খুব মানে এগুলোর কারণে আপনি একটা রাজনৈতিক দলকে পুরনো বন্দোবস্তের শামিল বলার জন্য কতটা যৌক্তিক, যেখানে এনসিপি একমাত্র রাজনৈতিক দল যে এই গণ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক ধারায় ফেরাতে, একমাত্র রাজনৈতিক দল যে গণপরিষদের মাধ্যমে একটা এই জুলাই চার্টারের বাস্তবায়ন চায় এবং সেই পুরনো যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে যে রাজনৈতিক দলগুলো পুরনো এস্টাবলিশমেন্টকে টিকিয়ে রাখতে চাচ্ছে, তার বিপরীতে একমাত্র অবস্থান। আপনি যে চাঁদাবাজি নতুন সংবিধানের কথাও তো আপনারা বলেছেন, কারণ আমরা এই জুলাই চার্টারের তো প্রশ্ন আছে, জুলাই চার্টারের বাস্তবায়নটাই চাই আমরা গণপরিষদের মাধ্যমে। আর একটা লাইন বলি, আপনি যে এই চাঁদাবাজির কথা বলছেন, শোডাউন, সেই সার্জিস একটা ঘটনা করেছে, ওটা এখনো বলছেন, খুবই ভালো কথা। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, এগুলোকে কিন্তু কোনোটাকে অস্বীকার করি নাই। কিন্তু রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এগুলোকে অ্যাড্রেস করে, এগুলোকে অস্বীকার না করেই আমরা কিন্তু নতুন বন্দোবস্তটা চাচ্ছি এবং নতুন সংবিধানটা চাচ্ছি। এমন না যে এটা করলে ওটাকে আমরা চাইতে পারবো না। এই ধরনের অভিযোগে আসলে আপনাদের দলও পিছিয়ে নেই। আমি একদম সম্প্রতি আজকের ঘটনায় যদি বলি, জামালপুরের পৌর বিএনপি সাধারণ সম্পাদক অনেক কিছু বলেছেন, কিন্তু আমি একটা শব্দে আসলে আটকে গেছি। তিনি লিখেছেন আমাগর এখন সিজন চলতেছে, মানে বিএনপির এখন সিজন চলতেছে, আপনাদের যা ইচ্ছে তাই আপনারা করতে পারবেন। আমি আপনার প্রশ্নে যাচ্ছি, তার আগে আমি আমার বোনের কথার একটু জবাব দিই। আমার বোন বলেছেন যে জাতীয় নির্বাচন নিয়ে একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। আমার বোনের এই পারসেপশন হতে পারে, আমি অস্বীকার করব না। তবে কিনা জাতীয় নির্বাচন নিয়ে যেই দলটি ব্রুট মেজরিটি পাবে বলে পাবলিক পারসেপশন আছে, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা, তাদের কৌশল নিশ্চয়ই সেই দলটি, যে দলটি এখনো নিবন্ধনের ন্যূনতম শর্তই পূরণ করতে পারছে না, তাদের সঙ্গে তো মিলবে না। বিকজ দুটো দলের চিন্তা এবং লক্ষ্য খুবই আলাদা, খুবই আলাদা। একটা দল চিন্তা করছে যে ব্রুট মেজরিটি যদি হয়, 250 বা অ্যাবভ যদি হয়, হাউ দে উইল ম্যানেজ দ্য কান্ট্রি, তাদের এই চিন্তা। তারা কি কি পরিকল্পনা নিচ্ছে, এরকম নিশ্চিত আমি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রিজন আই সেড পাবলিক পারসেপশন। মানুষের মনে হচ্ছে পাবলিক পারসেপশন। সো এই পাবলিক পারসেপশন যেই দলটির আছে, সেই দলটি আসলে ছক করবে, এবং পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। সে ছক করবে যে সে যদি যায় এইরকম মেজরিটি নিয়ে, ওভারওয়েলমিং মেজরিটি, সে শিক্ষায় কি করবে, স্বাস্থ্যে কি করবে, সামাজিক সুরক্ষায় কি করবে, সে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কি করবে, সে বেকার সমস্যা মোকাবেলায় কি করবে, সে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি করবে, অর্থনীতিকে কি করে চাঙ্গা করবে, কূটনীতিকে কি করে সামলাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই দলটি হয়তো এখনো বেচারার নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না, তাদের চিন্তা হবে যে মানে কি করে কিছু শোডাউন করে বা লোক জমায়েত করে আমরা দেখাতে পারি যে না, আমাদের সাথেও লোক আছে, নিবন্ধন শর্ত পূরণ হোক বা না হোক। কিংবা ধরুন যারা জন্মের আগেই দেখা যাচ্ছে যে তাদের এক একজনের বিরুদ্ধে ভয়াবহ সব অভিযোগ চলে আসছে। ফর এক্সাম্পল, কুমিল্লার মুরাদনগরের 3টা ঘটনার যেই ধারাবাহিকই আমরা দেখলাম, সেখানে যদি একটা নির্ভরযোগ্য তদন্ত হয়ে আসতো, তাহলে আমাদের আর মিডিয়া ট্রায়ালের মধ্যে যেতে হতো না। আমি আবারও বলছি, কথাগুলো একদম প্রতিটা শব্দ আমি হিসাব করে বলছি। সো আই হোপ প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে শুনে কাউন্টার করতে হলে করা হবে। এই যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে 3টা পরপর ঘটনা মুরাদনগরের, সেই মিডিয়া ট্রায়ালের প্রশ্নই উঠতো না যদি একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত। কিংবা ধরুন যেই দলের মুখপাত্র হিসেবে যেই দুজন আছেন এখন ক্যাবিনেটে, তাদের একজনের কেবিন ব্যাগে ম্যাগাজিন, মানে একটা চিরুনি বা মোবাইল টেলিফোনের মতো পাওয়া যায়। কিংবা ধরুন যারা 10 লাখ টাকা না 1 কোটি টাকা, সেই চাঁদাবাজি কতটা কোন টাকার হবে সেটা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডার মধ্যে জড়ে যায়। এবং আমরা আবার দেখি উমামা ফাতেমা, যেই মানুষটিকে আমরা ভয়েস অফ দি ইয়াং জেনারেশন, জেন জি হিসেবে দেখেছিলাম, সেই উমামা ফাতেমা বেচারা লাইভে এসে কান্নাকাটি করছেন অবস্থা দেখে। আপনার প্রশ্নে আসছি, বিএনপির কিছু মানুষ এখনো বুঝতে পারছে না যে পলিটিক্স পাল্টে গেছে।
আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন, আমি যদি ভুল না করে থাকি আপনি লাইনটি পড়ছিলেন যে আমাদের নতুন ধারার রাজনীতিতে আসলে ঢুকতে হবে এবং নতুন ধারার পলিটিক্সটাকে বুঝতে হবে। আজ থেকে 9 মাস আগে আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি, তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাঁদাবাজদের তালিকা দিন, আমাকে 72 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। তো আমি 69 ঘন্টার মাথায় বিএনপিকে একটা মোটা বড় বই দিয়েছিলাম চাঁদাবাজির বিভিন্ন ঘটনা। সো বেশ অনেকগুলোতে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়েছে, নাহলে 4000 লোক বহিষ্কার হলো কি করে। কিন্তু এই বহিষ্কার কেন কাজ করছে না সেটাও বিএনপিকে ভেবে দেখতে হবে এবং সেটাও বিএনপির নেতৃত্বকে খুঁজে বের করতে হবে এই কাজ না করার কারণটা কি। এবং এই যে আপনি যে রিপোর্টটা পড়লেন, এই রিপোর্টটা আমিও দেখেছি, সম্ভবত প্রথম আলোতে এসছে, তাই না? আমি যদি ভুল না করি। তো এই রিপোর্টে যে ভয়াবহ লাইনগুলো আছে, এই লাইনগুলো ক্রিমিনাল অফেন্স। সুতরাং এই লোকের বিরুদ্ধে কেবলমাত্র দলগত ব্যবস্থা নিলে হবে না, এই লোকের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নিতে হবে। সেই জায়গাটিতে সেই ব্যবস্থাগুলো তো আসলে সরকারের নেওয়ার প্রয়োজন। জি, এটিও তাজ রহমান, এই যে আসলে দলীয় কোন্দলগুলো আমরা দেখছি, ডাকসু নির্বাচনকে এক ধরনের টেস্ট কেস বলেছিলেন রুমেন ফারহানা। বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে যে নির্বাচনকে ঘিরে যদি কোনো সহিংসতা হয়, সেইটি আসলে এই সরকারের জন্য এক ধরনের বড় পরীক্ষা বলে মনে করেন কি জাতীয় নির্বাচনের আগে? দেখেন, জুলাই অভ্যুত্থানের সময় থানা লুট করে যে অস্ত্রগুলা নেওয়া হয়েছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে? হয় নাই। কার হাতে এই অস্ত্রগুলা? কোথায় আছে? কোন পলিটিক্যাল পার্টি, কোন গোষ্ঠীর কাছে? এটা বাংলাদেশের মানুষ এখনও জানে না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা পুরস্কার ঘোষণা করছি এটা দেওয়ার জন্য। 1 বছর হয়ে গেছে, এটা কাজ হয় নাই। এটা কিন্তু এই দেশের জন্য আরেকটা আত্মঘাতী কাজ হবে যদি এই অস্ত্রগুলো উদ্ধার করা না হয়। কারণ এই অস্ত্র দিয়ে আপনি জাতিকে, একটা সরকারকে, সশস্ত্র বাহিনীকে আপনি কিন্তু থ্রেট করতে পারেন। আমাদের এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, এই জায়গাগুলো আমরা ফিক্স না করি, অস্ত্রগুলো যদি উদ্ধার না করি, তা রাজনৈতিক সহিংসতা আগামী দিনে কিন্তু আরও প্রবলভাবে হয়ে যাবে। এই ডাকসু নির্বাচনটা, এখান থেকে নেতৃত্ব আসবে, আমাদের নেত্রীরা বলছেন অ্যাবসলিউটলি এখান থেকে নতুন নেতৃত্ব আসবে। কিন্তু সেই ডাকসু নির্বাচন করতে গিয়ে কি আমরা আরেকটা সংঘাতে জড়িয়ে পড়ছি কিনা, সেই হিসাব, সেই সমীকরণটা কি আমাদের কাছে আছে, সরকারের কাছে আছে? সেটি কি সত্যি আপনারাও টেস্ট কেস বলে মনে করছেন? যদি আসলে এই ডাকসু নির্বাচনকে তারা সামাল দিতে না পারেন, জাতীয় নির্বাচন কিভাবে সামাল দিবে? শোনেন, টেস্ট কেস এইটা দিয়ে কি বোঝা যায়? এমনি আমরা বুঝতে পারছি প্রতিদিন যা হচ্ছে, মব কালচার হচ্ছে, বিরোধী পক্ষ যারা, আপনাকে আমার পছন্দ হবে না, আপনাকে ব্যানিশ করে দিতে হবে, এই যে কালচার যে এইটা তৈরি হয়ে গেছে এই দেশের, এটাকে আপনি সহজে দমন করতে পারবেন না আপনি যদি এক্সট্রিমলি ভালো গভর্নেন্স না করেন। আপনার যদি গভর্নমেন্ট ফাংশন প্রপারলি না করে, পুলিশরা বলে আমরা এখানে গিয়ে কী করবো, আমাদেরকে 50 জন মিলে পিটাবে। সারা 1 বছরে সিলেটের সব পাথর নিয়ে খেয়ে ফেলছে। তখন ডিসি কোথায় ছিল, ইউএনও কোথায় ছিল, সরকার কোথায় ছিল? এখন ডিসিকে চেঞ্জ করা হয়েছে, ইউএনওকে চেঞ্জ করা হয়েছে, ওসিকে, এসপিকে চেঞ্জ করা হচ্ছে, কিন্তু এখানে তো একজন উপদেষ্টা আছেন যিনি আগেই এটাকে করতে দেন নাই। আওয়ামী লীগ সরকার হাত দিতে পারে নাই, আওয়ামী লীগ সরকার এই জায়গাতে হাত দিতে পারে না। এই রেজওয়ানা কিন্তু হাইকোর্টের অর্ডার নিয়ে, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে বন্ধ করে রেখেছিলেন। তাহলে এখন কেন উনি রাষ্ট্রের একজন বড় একজন উপদেষ্টা, পাওয়ারফুল উপদেষ্টা, ওনার সময় সমস্ত পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে, এত সুন্দর একটা টুরিস্ট স্পট, সেটাকে শেষ করে দেওয়া হয়। জি, আবার এইভাবে বলা হচ্ছে যে আসলে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কেউ আছেন যারা আসলে সেই রাজনৈতিক দলের জন্য কাজই করছেন না, কিন্তু তারা যথেষ্ট জনপ্রিয়। তার মানে আসলে সামনের দিনগুলোতে রাজনীতি আমাদের জন্য আরো অনেক সত্যি কঠিন হতে যাচ্ছে কিনা, আমি উত্তরটিও নিতে চাই। জি প্রতিষ্ঠাত্মিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি প্রতিষ্ঠাত্মিত রাজখান দেখছেন, এটিও তো আজ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নানানভাবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নেতা আছেন তারা হচ্ছেন সেই রাজনৈতিক দলের জন্য কাজ না করে বিভিন্নভাবে অন্যান্য চিন্তা নিয়ে কাজ করার চেষ্টা করছেন, সে অভিযোগ সামনে উঠে আসছে। এবং ডাকসু নির্বাচনকে ঘিরেই আমরা দেখতে পাচ্ছি নানান রকমের অভিযোগ আছে। মব সৃষ্টির অভিযোগ ইতিমধ্যে করেছে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, সেই সাথে পক্ষপাতিত্বের অভিযোগ আছে, লেভেল প্লেইং ফিল্ড নেই। জাতীয় নির্বাচনে তাহলে কতখানি মব হতে পারে, কি ধরনের আসলে সহিংসতা আমরা দেখতে যাচ্ছি? দেখেন, আমাদের দেশের একটি সবচেয়ে বড় সমস্যা হলো পলিটিক্যাল পার্টির মেম্বার্স, নেতারা সবাই কিন্তু রাজনীতির জন্য এখানে আসে না, অনেকরা আছে এখানে বেনিফিট নেওয়ার জন্য। আর এই সুযোগটা পাওয়ার পরেই বেনিফিটটা নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন দলীয় পদবি বিক্রি করে তাই করে। তখনই কিন্তু প্রশাসন অসহায় হয়ে যায় এদের উপরে ব্যবস্থা না নেওয়ার জন্য। আর এখনকার যে প্রশাসন আছে আমাদের, ইন্টারিম গভর্নমেন্ট, এরা তো দে আর নট ফুললি অ্যাক্টিভ, এদের এত ক্ষমতা ব্যবহার করতে পারছে না, পুলিশও তা করছে না।
আমাদের রাজনৈতিক দল আরও কঠোর হতে হবে তাদের নেতাকর্মীদের উপরে। এই যদি নেতাদের দল থেকে শুধু বাইর করে দেওয়া নয়, ওদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য যদি সহায়তা করে, পুলিশকে ডেকে বলে যে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা করো, ওর বলে দেওয়া উচিত যে জীবনে আর দলে তোমাদেরকে নেওয়া হবে না, ফিনিশ, তুমি আর কোনো নেতা হইতে পারবে না, সাপোর্টার হিসেবে থাকতে পারবা, তোমার জীবনে তোমাকে নেতা দেওয়া হবে না। দলের গঠনতন্ত্র পরিবর্তন করে প্রয়োজন বোধে সব রাজনৈতিক দল যারা বড় বড় আছে যদি এটা নেওয়া হয়, নাহলে কিন্তু তন্নি এই যে ঘটনাটা ঘটছে, আগামী দিনে নির্বাচিত হয়ে যদি একটা রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে, বিএনপিকে এইসব কন্ট্রোল করা তাদের জন্য ম্যাসিভ হার্ডল হয়ে যাবে, ম্যাসিভ। আপনি চিন্তা করতে পারবেন না, অভ্যন্তরীণ কুন্দল শুরু হয়ে যাবে, কে ব্যবসা নিবে, কে কোন আপনার বাজার হাট নিবে, কোন আর বালুমহাল নিবে, এটা কন্ট্রোল করার জন্য এই টোটাল ফোর্সকে আবার রিউনিফাইড করা লাগবে, না হলে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ট্রাস্ট মি, এখন ক্ষমতায় যায় নাই, বিএনপির রুমিন বলছেন যে লিস্ট পাঠাচ্ছেন, নেতা চেষ্টা করছেন করার জন্য, তারপরও বিএনপির নেতাদের এই অ্যাটিটিউড এবং এই কারখানা, ইভেন জামাতের সবাই বলে জামাত কোনো কিছুতে না, সিলেটের এই পাথরের কাহিনীতে জামাতের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন অলমোস্ট 3 থেকে 4 জন, ওরা হয়তো জড়িত। এখন জামাত একটা সুশৃঙ্খল দল হিসেবে বলা হয়, আমাদের এনসিপি আছে, তাদের নেতারা যা করছে, বাসায় যাচ্ছে চাঁদা নেওয়ার জন্য, তাদেরকেও কন্ট্রোল করা হ্যান্ডেল হয়ে যাবে, এটা কিছু খুব টাফ হয়ে যাবে। এই একটা কাহিনী, একটা ইচ্ছা, একটা মনোভাবনা হয়ে গেছে, আমি যদি রাজনৈতিক দল করি, পাওয়ার আমার কাছে আসলে আমি এক্সারসাইজ করবো এটাতে, আইদার আমি চাঁদা নেওয়ার এক্সারসাইজ করবো, আইদার আমি ব্যাংক দখল এক্সারসাইজ করবো, আমি টেলিভিশন দখল এক্সারসাইজ করবো, পত্রিকা দখল এক্সারসাইজ করব, বাস মালিক সমিতি নেওয়ার চেষ্টা করব, মালিক সমিতি থেকে শ্রমিক সমিতি নেওয়ার চেষ্টা করব, সব একটা একটা ক্ষমতাকে কাজে লাগানোর যে ইচ্ছা সেটি আসলে বারবার প্রকাশিত হচ্ছে। সেটা দিয়েই এই প্রতিবন্ধকতা, এই যে ক্ষমতাকে কাজে লাগানোর যে ইচ্ছা, সেরকমই এক ধরনের অভিযোগ কিন্তু মাহিন সরকারও করলেন। জুলাই ঘোষণাপত্রের মতন খুব গুরুত্বপূর্ণ একটি দিনে আপনাদের নেতাকর্মীরা, বেশ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, তারা ব্যক্তিগত ভ্রমণে বাইরে যেতে পেরেছেন, তাদেরকে আসলে নানানভাবে জানতে চাওয়া হয়েছে, কারণ দর্শানোর কথা বলতে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে আসলে ডাকসু নির্বাচন ঘিরে মাহিনের এই শপথে দাঁড়ানো, সেটিকে তাকে কেন কোনো কথা বলার সুযোগ দেওয়া হলো না? আপনার এই প্রশ্নের উত্তরটা আংশিক আমি একদম শুরুতে দিয়েছিলাম, তারপর আরেকবার দেওয়ার আগে আমি রুমিন আপার 2টা কথার প্রেক্ষিতে একটু কিছু বলতে চাই। একটা ব্যাপারে আমি আপার সাথে একমত যে মুরাদনগরের ব্যাপারটা, ইস্যুটা স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, এটা আমিও বলি যে মুরাদনগরের ইস্যুটা স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি বিএনপির যে গত 11 মাসে অন্তর্কোন্দলে 122 জনের মতো খুন হয়েছে এবং তাদের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে 22টা ধর্ষণের অভিযোগ আছে, সেটারও একটা স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, যদিও তারা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে না, যেহেতু মিডিয়া এক সাইডে হেলে আছে। আরেকটা হচ্ছে, আপা বলেছেন যে বেচারা এনসিপি নিবন্ধনের এখনো ন্যূনতম শর্ত পূরণ করতে পারে না। গত 1 সপ্তাহের একটা ইসি একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে প্রাথমিক বাছাই এনসিপি সহ 16টা দল উত্তীর্ণ হয়েছে। সো এমন না যে নিবন্ধনের টাইম পার হয়ে গেছে, আমরা নিবন্ধনটা পাইনি, আমাদের প্রক্রিয়াটা কিন্তু চলছে। ইসির অফিস থেকে কিন্তু আমাদের বিভিন্ন উপজেলা অফিসে ভিজিট চলছে। আরেকটা কথা যে দেখেন, একটা দল এখনো বেচারা, এবং এই শব্দগুলো একটা সময় আপনাদেরকেই হাসিনা তুচ্ছ-তাচ্ছিল্য করে ব্যবহার করতো, এখন হাসিনা নিজেই কিন্তু বেচারা হয়ে গেছে। সো এই বেচারা নিবন্ধন না পাওয়া দল এবং ব্রুট মেজরিটি পাওয়া দল কিন্তু গণ অভ্যুত্থানের সমান ভাগিদার। কখন এনসিপি হারিয়ে যাবে, কখন এনসিপি রাজনীতি থেকে চলে যাবে, সেটা পরের ব্যাপার, বাট রাইট নাও এনসিপি ইজ এ ডিল। এখন কিন্তু আমরা সমানভাবে আমাদের সর্বোচ্চ যোগ্যতা এবং দক্ষতা দিয়ে কিন্তু আমরা জাতীয় পর্যায়ে রাজনীতিটা করছি। এখনের বাস্তবতায় কিন্তু এনসিপি একদম পরিষ্কারভাবে বাস্তব। এবার আসি আপনার প্রশ্নটাতে যে মাহিন কেন এটার সুযোগ পেল না। আমি আপনাকে শুধু মাহিনকে আসলে আমি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করছি, কিন্তু এই যে আসলে আপনাদের দলের মধ্যে এক ধরনের আমরা অসামঞ্জস্যতা দেখতে পাচ্ছি, যারা আসলে খুব শীর্ষস্থানীয় নেতা তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, যারা হয়তো খুব একটা শীর্ষস্থানীয় নয় তাদেরকে তাহলে কেন কথা বলার সুযোগ? না, এটা হচ্ছে কি, এটা হয়তো যেটা মিডিয়াতে এসেছে এরকম কোনো ব্যাপার নাই। আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করি, আমাদের যদিও শীর্ষস্থানীয় নেতারা আছে, কিন্তু তাদের একক সিদ্ধান্তে কিন্তু আমাদের কোনো দলগত সিদ্ধান্ত আসে না। আমাদের জেনারেল বডি খুবই স্ট্রং এবং আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলও আসছে। একক সিদ্ধান্তে কোনো নেতা এখানে কোনো ডিসিশন নিতে পারে না। যেটা কক্সবাজারের ইস্যুটা হয়েছে, এটা নিয়েও আমাদের সাথে, আমরা কিন্তু জেনারেল বডির অংশ, আমাদের সাথে কিন্তু শীর্ষ নেতাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমাদের কথাবার্তা হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমাদের বোঝাপড়াটা আরও দৃঢ় হয়েছে। আমি এমন কোনো অসুবিধা দেখি না এই অসামঞ্জস্যতার কারণে, যেটা জাতীয় পর্যায়ে খুব বড় ইফেক্ট পড়েছে। এটা আমাদের ঘরের বিষয়, আমরা ঘরেই, কিন্তু ঘরে তো ইফেক্ট পড়ছে।
ইফেক্টটা ভালো কাজে হচ্ছে, সেটাই বললাম। আপনি যখন একটা হার্ডেলের মধ্যে দিয়ে যাবেন, ওটা যখন আপনি সার্ভাইভ করবেন, দেন ইউ বিকাম মোর স্ট্রঙ্গার। আমি বললাম যে ওই বোঝাপড়াটা ভালো হয়েছে। এবং মাহিনের ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু এই এনসিপিতে পরিচয় না, তাদের এর আগেও তাদের পরিচয় ছিল, তাদের মধ্যে একটা বোঝাপড়ার পরেই কিন্তু এই এটা দেওয়া হয়েছে। রুমেন ফারহানা, আপনাদের দিকেই সবাই হেলে আছে সবকিছু, প্রশাসন, ডাকসু নির্বাচন সবকিছু। যদিও ডাকসু নির্বাচন আপনারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, তারপরেও সব অভিযোগ বিএনপির দিকে। আমি আপনার প্রশ্নে আসছি। আমি আপনাকে সহ আমার বোন এবং ভাই যারা আজকে আমার সহ আলোচক হিসেবে আছেন, আপনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম। আমি প্রতিটা শব্দ খুব হিসাব করে বলছি, সো কাউন্টার করতে হলে প্রতিটা শব্দ মনোযোগ দিতে হবে। বেচারাতে মনোযোগ গেছে, কিন্তু আমি যে একবারও এনসিপি বা বিএনপি উচ্চারণ করিনি সেদিকে মনোযোগ যায়নি। আমি শুধু বলছিলাম আগামী নির্বাচনে যেই দলটির ব্যাপারে পাবলিক পারসেপশন হচ্ছে তারা ব্রুট মেজরিটি পাবে, তার ইন্টারেস্ট, তার হিসাব নিকাশ, যেই দল এখনো নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না তার হিসাব নিকাশ এক হবে না। ফর এক্সাম্পল ধরুন জামাতে ইসলাম, তারা পিআর কেন চাইছে? বিকজ তারা জানে যে তারা যদি ফার্স্ট পাস দ্য পোস্টে যায়, মেবি দে উইল গেট 10-12 সিটস অ্যাট বেস্ট। সো এইসব হিসাব নিকাশ থেকে প্রত্যেকটা দলের কিন্তু নিজস্ব ইন্টারনাল হিসাব নিকাশও আছে, তাই না? এখন আপনার প্রশ্নে আসি, কি প্রশ্নটা ছিল আপনার? আপনাদের দিকেই সবাই হেলে আছে। হেলে আছে, হ্যাঁ অ্যাবসলিউটলি আমাদের দিকে সবাই হেলে আছে। এইটা বললে কিছু জায়গা থেকে হয়তো চোখ ঘোরানো যায়। যেমন ধরুন বর্তমানে দেশের যিনি কর্তা ব্যক্তি, রাজা, প্রধান উপদেষ্টা, তিনিই বলছেন আমি ছাত্রদের দল করতে বলেছি, এবং সেজন্যই তারা দল করেছে। কারণ তারা যদি দল না করতো তাহলে জুলাই স্পিরিটটাই নষ্ট হয়ে যেত। কিংবা ধরুন তার অফিস থেকে যখন এনসিপির প্রধান বেরিয়ে যান, মানে ক্যাবিনেট থেকে রিজাইন করে বেরিয়ে যান, তখন তার পিছে হাত রেখে বলা হয়েছিল যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কিংবা ধরুন তিনি যখন মন খারাপ করেন কোনো এক মেঘলা দিনে, তিনি মন ঠিক করেন যে তিনি এখনই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবেন, তিনি ডাকার জন্য কিন্তু এনসিপির প্রধানকেই ডেকে নেন, বেছে নেন, এবং তার কাছেই তার মনের দুঃখ, রাগ, অভিমান, যন্ত্রণার কথা তিনি শেয়ার করেন। কিংবা ধরুন এনসিপির খুবই ইনফ্লুয়েন্সিয়াল কোনো নেতা বলেই ফেলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে না আমাদের আগামীর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখান আমাদের ভীষণ শখ। কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে এই জুলাইয়ের পুরো অভ্যুত্থানটা একটা মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ, এবং সেই মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান বোঝাতে গিয়ে তিনি ছাত্র জনতার যারা রিপ্রেজেন্টেটিভ দুজন, তাদের একজনকে তিনি বেছে নিয়ে বিদেশে পরিচয় করিয়ে দেন। সো এই সকল কিছু যদি আপনি দেখেন, যেদিকে রাজা হেলবে বাংলাদেশের যে সংস্কৃতি, সেদিকে তো সবকিছু হেলে যাওয়ার কথা, তাই না? সংখ্যাকে আপনারা ডাকসু নির্বাচনেও করছেন। দেখুন লেভেল প্লেইং ফিল্ড, যে আমি একটু আগে আপনাকে বলেছিলাম টেস্ট কেস কিনা, কারণ ইতিমধ্যে কিন্তু একটা হলে যারা মানে ইয়ে করতে যাচ্ছে ছাত্র দলের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়েছে, মব তৈরি করা হয়েছে। আপনাদের এখন সংখ্যা আছে। ধন্যবাদ আপনাদেরকে আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।